প্রিয় দর্শক, জানা অজানার ১২তম পর্বে আপনাদের স্বাগত জানাই এবং বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, কি বলবো কনফিউজ হয়ে যায়, কারণ এই সালাফি মোল্লারা লুঙ্গিটা কাছা দিয়ে চিৎকার করে বলবে ব্রাদার ইটস হারাম, বেদায়েত, ঈদ মোবারক বলা যাবে না, ঈদের উদ্দেশ্যে নতুন কাপড় কেনা যাবে না, আরও কত কত তাদের বিধিবিধান আমাদের উপরে চাপিয়ে দেয়। আনন্দ উৎসব বলতে মুসলমানদের মধ্যে খুব সীমিত পরিসরে এই রোজার ঈদটা, সহজ ভাষায় যেটা আমরা বুঝি, ঈদুল আধা কি ফিতর টিতরে না গিয়ে কোরবানির ঈদ আর এই রোজার ঈদ, তো এই রোজার ঈদটা অনেকটা মানে শান্তিপ্রিয় শান্ত একটা ঈদ। তো এই যে পারস্পরিক বন্ধন তৈরি করা, উৎসবে যে আমেজ সেটা ভাগাভাগি করে নেওয়া, এই ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে ধর্ম ব্যবসায়ী মোল্লা মুন্সিরা। তারা এই বাংলাদেশটাকে, সুজলা সুফলা বাংলাদেশকে অনুর্বর মরুভূমিতে পরিণত করতে চায়। তো তাদের প্রতিও শুভেচ্ছা রইল, তাদের শুভবুদ্ধির উদয় ঘটুক। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, ঈদ মোবারক এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ঈদের শুভেচ্ছা। আহ, ভালো, নিশ্চয়ই ভালো আছেন, আর আপনার দর্শকরাও নিশ্চয়ই ভালো আছেন, এবং বাংলাদেশে যারা আছেন তারা নিশ্চয়ই খুব ভালোভাবে এই জঙ্গি মুক্ত একটা পরিবেশ বা দজ্জাল ইউনুস মুক্ত একটা পরিবেশে ঈদ পালন করবে, এটা এই আশা রাখি। আর অন্যান্য দেশে যারা আছেন তারা তো নিশ্চয়ই আনন্দমুখর পরিবেশে ঈদ করবেন। জি, বাংলাদেশে আজ মানে এই মুহূর্তে চাঁদ রাত। অনেকেই আমাদের বন্ধু সমমনা বা মুসলমান বন্ধুরা তারা কেনাকাটা বা আনন্দ ঘন একটা পরিবেশের মধ্য দিয়ে সময়টা পার করছেন। যার যার সময় অনুযায়ী আনন্দ ভাগাভাগি হোক। আমি বোধহয় এক যুগ পর কাকতালীয় এ মানে বাংলাদেশ থেকে এক বোন পাঞ্জাবিটা আমার জন্য পাঠিয়েছেন এই সময়ই আর কি, আমি গতকালই পেয়েছি। এবং এক যুগ পরে হলো ঈদ উপলক্ষে নতুন কাপড় পরলাম, আমার নিজেরও খুবই ভালো লাগছে। যদি আমাদের এখানে বোধহয় আজকে ঈদ, তাই না সাইফুল আলম ভাই? আজকে বাংলাদেশে আজকে আগামীকাল হলো, এখানে আজকে আজকে। ওকে। এখানে আজকে তো সাইফুল আলম ভাই, এই ঈদ উপলক্ষেই কয়েকটা প্রশ্ন করি। আম, বাংলাদেশের যারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন তাদেরকে এই ধরনের উৎসবে, বিশেষ করে মুসলমানদের উৎসবে অনেকটা মর্মাহত হতে হয়, কারণ কোণঠাসা করে রাখা হয় যে ধর্ম যার যার উৎসবও তার তার, এইভাবে বৈষম্য করা হয়। অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে তো সেভাবে আমন্ত্রণ বা নিমন্ত্রণ কোনোটাই করা হয় না ঈদে। যদিও পরিস্থিতি বদলাচ্ছে, মানুষ ধীরে ধীরে সভ্য হচ্ছে, এই সাম্প্রদায়িকতা ধীরে ধীরে দূর হচ্ছে। কথা হচ্ছে, বড় একটা সংখ্যায় বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলতে পারি এই ঈদে তেমন কোনো তাদের মধ্যে আমেজ নেই। এর তারা কারা? আওয়ামী লীগ এর কর্মী সমর্থক। বাংলাদেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগ, আমরা জানি তাদের ভোটের যে রেশিও সেটাও অন্য যে কোনো দলের চেয়ে বেশি। কথা হচ্ছে, এই ঈদে এসেও তারা জানলেন বিএনপির পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ নেই আওয়ামী লীগকে যে এই যে ইউনুস মব সরকার নিষিদ্ধ করেছিল ঘুরিয়ে পেঁচিয়ে, তো সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি একটু তাঁর স্বভাবসুলভ ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে না, বিএনপি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না। আমরা যদি একটু শোনারও চেষ্টা করি তার বক্তব্য, শোনাবো নাকি ভাইয়া? মানে এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে তাও একটু শুনি তাহলে তার বক্তব্য, তিনি জি আসলে জি কি বলতে চেয়েছেন। এবং এই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? বেরিয়ে আসে আর কি। এটা এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না আর কি। তারপরে থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। এইভাবে আপনার বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, আপনার গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে, তাহলে হবে কি আপনার এটাকে ডিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক, কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, তার কাজ বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা বন্ধ আছে বন্ধ থাকবে, মানে ওই তো আর কি ঘুরে পেঁচে তিনি বলে দিলেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তারা তুলবে না, যেটা অন্যায়ভাবে মব সরকার করেছিল আওয়ামী লীগের উপরে। এটার ইম্প্যাক্ট কি হতে পারে? আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশ্চয়ই মন খারাপ, তাদের অসংখ্য মানুষকে বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে, মিথ্যা মামলা বেশিরভাগ, মানে বেশিরভাগকে 90% 95% মামলাই মিথ্যা।
এবং ভয়ঙ্কর সকল মিথ্যা, যার মধ্যে ভুক্তভোগী আনিস আলমগীরকে দেখেছি তিনি জেল থেকে ফিরে এসে সরাসরি অভিযোগ করেছেন হায়াল্লা খালেদ খ্যাত সেই আসিফ নজরুল্লাহ, তারপরে ইউনুচ্চার ব্যাপারে তিনি বেশ কড়া ভাষায় সমালোচনা করেছেন। আপনি যদি এই পুরো বিষয়টা আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার ইম্প্যাক্ট কী হতে পারে? বিএনপি ওই আগের পথেই যাচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগকে যে কোনোভাবে হোক দেশ থেকে বিতাড়িত করা, তাদের রাজনীতি বোমা মেরে হলো, গ্রেনেড মেরে হলো তাদেরকে উচ্ছেদ করার যে চেষ্টা, সেইটাই তো অব্যাহত রেখেছে বলে মনে হয়। আমি একটু অনেক ধন্যবাদ আসাদ। আমি একটু এই মির্জা ফখরুলের কথাগুলি একটু ব্যাখ্যা করে বলি, তারপর আপনি আমরা যদি আওয়ামী লীগ কিভাবে বা কি করতেছে বা কেন এরা কি হতাশ হবে কিনা এগুলো আমি এখানে মির্জা ফখরুলের বক্তব্যটা আমি দেখেছি যে অনেক বিশ্লেষক অনেকভাবে বলেছেন যে আসলে মির্জা ফখরুল আওয়ামী লীগের রাজনীতি বন্ধই দেখতে চান, এটাই এই বক্তব্যের মধ্যে আসছে। কিন্তু আমি বক্তব্যটা কিন্তু বারবার আমি যখন কোনো জিনিস আমার একটু মনে হয় যে এটা আমার বোঝা দরকার, তখন আমি এটা বারবার দেখি বা বারবার পড়ি। তা আমি তার ভিডিওগুলো এই ভিডিওটা বারবার দেখেছি এবং আমি যেটা ট্রান্সক্রাইব করে যেটা রিপোর্ট হয়েছে সেটা বারবার পড়েছি। আমার কাছে একবারও মনে হয় নাই পুরো বক্তৃতার মধ্যে আদার দেন কয়েকটা শব্দ যে বন্ধ থাকবে, এই ছাড়া পুরো বক্তব্যটা একটা পজিটিভ বক্তব্য ফর আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্য কেন এটা পজিটিভ দেখেন, তিনি যদি আমি কোট করি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকি যারা আছে তারা কাজ করবে এবং করছেও। বাকিরা কারা? বাকিরা হলো 14 দলের বাকি অংশগুলো, তাই তো? মানে আগে বাকিদেরকে সহ আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে, ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত তাদেরকে মাঠে নামতে দেওয়া হতো না। এখন দেখেন এখানে একটা 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 প্রগ্রেস হয়েছে যে বাকিরা এখন রাজনীতিতে আছে এবং তারা করছে, এটা ওনারা জানেন। দে আর ইন পলিটিক্স। ওকে, এটা একটা জাস্ট থিঙ্ক অফ ইট যে 1 মাস আগে কি ছিল, 1 মাস পরে কি হলো। এটা একটা পজিটিভ সাইন যে অন্যান্য দলগুলো যারা আওয়ামী লীগের সাথে জোটে ছিল বা আওয়ামী লীগ মনের সাথে মিলত, তারা এখন রাজনীতি করতে পারছে, শুধু আওয়ামী লীগ বন্ধে। এবার আসেন আরও একটা বক্তব্য। তিনি, আমি মনে করি, আওয়ামী লীগের রক্তের মধ্যে আগুন ধরিয়েছেন। তার বক্তব্য আওয়ামী লীগের রক্তে আগুন ধরার কথা যদি এটা আওয়ামী লীগ হয়ে থাকে। এখন যদি এটা এখন অন্য কোনো পার্টি হয়ে থাকে, যে পার্টি মুসলিম লীগের মতো এটা নড়েও না চড়েও না, কিছু এখানে নামই আছে খালি, যদি তা না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের রক্তের মধ্যে উনি আগুন ধরিয়েছেন। কেমনে বলি, এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। জাস্ট এই সেন্টেন্সটা দেখেন যে এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছে না। তার মধ্যে হঠাৎ করে যারা বেরোচ্ছে তাদের প্রতি তাদের কোনো নেই, আক্রমণাত্মক মনোভাব নাই, কারণ এটা তাদের কিছু আসে যায় না। তারপর আরও একটা কথা বলছে, আমি যেটা মনে করি পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ। এখানে পুরোটা ব্যাপার মধ্যে ইংরেজিতে বলেছেন, কিন্তু ওনার আগে এবং পরের বক্তব্যের মধ্যে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু উনি রিলেভেন্স তৈরি করেছেন যে আগে যে রাজনীতিটা ছিল সেটাকে দিতে হবে, ওদেরকে জায়গা দিতে হবে, কারণ পলিটিক্সকে মুভ করতে দিতে হবে, ডেমোক্রেসিকে মুভ করতে দিতে হলে এদেরকে জায়গা দিতে হবে। তো এবং শেষ আমি যেটা বলি, যেটা আওয়ামী লীগ কোর্ট, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকি যারা আছে তারা কাজ করছে, আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু না। এটা কিন্তু তৃতীয়বার বলছে, কিন্তু প্রথমে একবার বলছে, পরে একবার বলছে, এটা আরেকটু রিফাইন্ড ওয়েতে বলছে, আওয়ামী লীগ তো চেষ্টা করবেই, কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। পিপল তাদের রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? সে প্রশ্ন করছে। এখানে আপনার মনে হয় না যে মির্জা ফখরুল জানে যে আওয়ামী লীগ কার্যক্রম চালাচ্ছে, কাজ করতেছে, কিন্তু তারা কেয়ার করে না? দুটো বক্তব্যের মধ্যে দেখবেন যে আওয়ামী লীগ কিছু হুল ফুটাইছে যে আওয়ামী লীগের তো আমরা তো কিছু করতেছি না, তাও তো ওরা কিছু করতে পারে না। ইঙ্গিতটা কি? এবং আপনি যদি বলছে পিপল তাদেরকে রিজেক্ট করে দিয়েছে, তাই না? সে কিন্তু প্রশ্ন করছে, সে কিন্তু নিজে বলছে না যে আমি পিপল রিজেক্ট করেছে। সাংবাদিকের যারা প্রশ্ন তারা জিজ্ঞেস করতেছে, সে
সো টোটাল বক্তব্যটার মধ্যে আমি একটু অ্যান্টি আওয়ামী লীগ বক্তব্য দেখিনি আমার দৃষ্টিতে। আমি যেটা অ্যানালিসিস আমি বারবার পড়েছি, এখনো আপনার সামনে আবার পড়ে আমি ব্যাখ্যা করলাম। এই সেম ব্যাখ্যাটা আমার মনের মধ্যে আসছে যে সে যেটা চাচ্ছে যে আওয়ামী লীগ মহিমায় ফেরত আসুক, তখন দেখা যাবে। কারণ এখন তো কিছু করতে পারে না, আমরা তো কিছু করার দরকার নেই আর। আমাদের পুলিশের দরকার নেই। আওয়ামী লীগের কোনো কিছু মানে আওয়ামী লীগ এমন একটা জিনিসে পরিণত হয়েছে যেটা ক্লিবিলিং এর মতো অবস্থা। এটা হলো সে টিটকারি করছে। এই টিটকারিটা যদি আওয়ামী লীগ পজিটিভলি নেয় তাহলে কি হয়? আওয়ামী লীগ শক্তি নিয়ে ফিরবে নাকি? হুম। আপনি আপনাকে টিটকারি করা হচ্ছে, আর যে টিটকারি করতেছে তার উদ্দেশ্য হলো আপনাকে খোঁচানো, আপনাকে আঘাত করা। দুইটা, একটা হলো আপনাকে আঘাত করা, আঘাতে আঘাতে জর্জরিত করে আপনাকে নিষ্ক্রিয় করা, একটা হলো আপনাকে খোঁচা দেওয়া যাতে আপনি রিয়াক্ট করেন। আপনি কোনটা ধরবেন? আপনি তো পজিটিভ মানুষ হবো, আওয়ামী লীগ তো পজিটিভ হওয়া উচিত। আওয়ামী লীগ এটাকে ধরা উচিত, তাকে খোঁচাচ্ছে যে তুমি কাজ করো, তোমার তো আমি কাজ করতে বাধা দিচ্ছি না, তুমি অল্প অল্প করো, এদিক করো, ওদিক, কিছুই তো দেখাইতে পারো না তুমি তো। একটা মানে আপনি যদি ধরেন গত 2 বছরে ঢাকা বা কোনো এলাকায় একটা চিকা পড়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ তার দাবিতে, আদার দেন শেখ হাসিনার বক্তব্য, একটা চিকা পড়ছে, একটা মিছিল হয়েছে। তো মির্জা ফখরুল তো সেই খোঁচাটা দিয়েছেন রে ভাই, যে বেটা তোমরা কিসের গোড়ার আন্ডা, তোমাদের এত শক্তি কই গেল, তোমরা তো কিছুই করতে পারো না। উনি বলতেছে তোমরা তো কিছু করতে পারো, কিছু হয় না ওটা। হ্যাঁ, কোনো কিছু পয়দা হচ্ছে না। তো খোঁচা মেরেছে, সে খোঁচাতে আওয়ামী লীগ জ্বলে ওঠার কথা। আমি তো মনে করি যে এটা উল্টো ভাবে দেখা উচিত, যে আওয়ামী লীগের রক্তে আগুন ধরে দেওয়ার মতো কথা বলেছেন। এখন সেই রক্তটা আসলেই আগুন ধরানোর মতো কিনা সেটা এখন আওয়ামী লীগ প্রমাণ করবে। সো এখানে হতাশ হওয়ার আমি কোনো কিছু দেখি না। আমি মনে করি না মির্জা ফখরুল এখানে কোনো নেগেটিভিটি মানে একটা স্ট্রং নেগেটিভিটি যে আওয়ামী লীগ আসলে গলা টিপে ধরে মেরে ফেলবো। তারা হুম। তিনি সরাসরি বলে দিয়েছেন যে তার 13 দল ইচ্ছা করলে এখন পলিটিক্স করতে পারে। তাহলে আওয়ামী লীগ যে প্রসেসটা নিয়েছে যে আমরা সামাজিক সংগঠন বা গণসংগঠনের মাধ্যমে হলেও আমরা রাজনীতিতে ফেরত আসবো, সে সুযোগটা তো মির্জা ফখরুল সামনে বলেই দিল যে ওদের উপর আমাদের আর কোনো ইয়ে নেই, এবং পুলিশ অ্যাকশনে যাবে না, এটা তো নিশ্চিত করে দিল। সো আমি এই জিনিসটাকে এইভাবে দেখি। এখন কি আমি অন্য প্রসঙ্গে যাব, অন্য আওয়ামী লীগের এটাতে যাব, নাকি জি, আপনার আপনি কোনো আপনি প্রশ্ন যেতে আছে? পারেন। আমি একটু দর্শকদের কয়েকটা কমেন্ট দেখাচ্ছিলাম। দর্শকরা যদিও বাংলাদেশে আজকে উৎসবের আগের রাত, সবাই ব্যস্ত, তাও অনেকে জানাচ্ছিলেন, যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চাইলে শেয়ার করতে পারেন, আরও বেশি মানুষ যেন অংশগ্রহণ করেন, এটা বেশি মানুষের কাছে যাক, এটা আমরা চাইবো। কথা হচ্ছে যে অনেক আওয়ামী লীগের লোকজন নাকি জামিন পাচ্ছেন, এটি কমেন্টে আমাদের দর্শকরা জানাচ্ছেন। সবার কাছ থেকে এরকম অভিজ্ঞতা আছে কিনা কমেন্ট আশা করব। আপনারা যে যার এলাকায় এরকম কোনো ঘটনা দেখছেন কিনা যে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দেওয়ার ক্ষেত্রে সরকার আন্তরিক। আগে যেটা করা হতো যে দুটো মামলায় জামিন পেলে আরেকটা গায়েবী মামলায় তাকে আটকে রাখা, সেই হায়াল্লা খালেদ তো বলেছেই যে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না, যেন আদালত টেম্পার করে হলেও সেই জামিন বন্ধ করা হয়। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই উপদেষ্টা আলু পেঁয়াজ উপদেষ্টা, সেও একই কথা বলেছিল। আওয়ামী লীগ তারা ডেভিল হান্ট টান্ট অনেক কিছু দিয়েছিল। দর্শকদের মতামত আমরা একটু শুনবো। সাইফুল আমিন ভাই তারা কমেন্ট করলে তারা নিশ্চয়ই, আমি সেগুলো পিন করে রেখে দেখাবো। আপনি আওয়ামী লীগ সম্পর্কে দ্বিতীয় যে ফেজে যাওয়ার কথা সেটাতে যদি একটু ইন করতেন। ওয়েল, এখন যেটা আরেকটা পজিটিভ জিনিস সেটা বলি। আপনি একটা কমেন্ট পড়েছেন যে আওয়ামী লীগের গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেরোচ্ছে। এটা আপনাকে আমি এইটা নিশ্চিত করে বলতে পারি যে জেলা পর্যায়ের যে কারাগারগুলো আছে, সেই জেলা পর্যায়ে যে কারাগারগুলো আছে যেখানে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে আটক রাখা হয়েছে, এইসব কারাগারগুলো থেকে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী, অনেকে বলছেন 60-70% আওয়ামী লীগ নেতাকর্মী বেরিয়েছেন, এবং তারা পরিবার পরিজনের সাথে এবার ঈদ করছেন। এটা একটা ড্রামাটিক চেঞ্জ না? এটাও তো একটা ড্রামাটিক চেঞ্জ। সো আওয়ামী লীগের কিছু মানুষ আছে নিষেধাজ্ঞা না হলেই কি বলে, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আমরা কেমনে রাজনীতি করব? ভাই আপনি যদি ভাত রান্না করেন তাহলে ভাত খাবেন কেমনে? যদি কথাটা এরকম হয় তাহলে ভাতটা রান্না করেন, সিম্পল। আপনার ভাত রান্না না হলে ভাত খাবেন কোত্থেকে? তো ভাতটা রান্না করতে হবে, তো ভাতটা রান্না করেন। তো আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কেমনে কাজ করবে? নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মতো পরিস্থিতি তৈরি করেন। আপনাকে তো সেই যে পরিস্থিতি তৈরি করতে হবে। আপনি কেন? আচ্ছা, আমরা ছোটবেলা থেকে শুনছি বাচ্চা না কাঁদলে মা দুধও দেয় না। বুঝতে না।
তাই না? না কাঁদলে দেয় না। তো আপনি যদি এমন পরিবেশ তৈরি না করতে পারেন দেশে, তাহলে বিএনপি কেন আপনার উপর থেকে প্রত্যাহার করবে? আপনার অস্তিত্বই যদি আপনি জাহির না করতে পারেন, আপনি অস্তিত্বই যদি আপনি প্রকাশ না করতে পারেন, তাহলে কেমনে হবে? আমি একটু আগে বললাম যে একটা চিকা মারছে এখন পর্যন্ত, একটা মিছিল করছে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে, করে নাই তো। সো ওয়ার ইজ দ্যাট আওয়ামী লীগ? আমাকে এটা যদি বলেন যে আমি কিছুই করবো না, আমাকে লোকমা তুলে খাওয়াইতে হবে, তো সেটা তো আওয়ামী লীগ না। সেটা তো বিএনপি কেন আপনার লোকমা তুলে খাবার দিবে? ওয়াই ফর হোয়াট? তার ক্ষতি করার জন্য? কারণ সে জানে আওয়ামী লীগ যদি সদ্যমে ফেরত আসে তাহলে তার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। তার শুধু ক্ষমতাচ্যুত না হলেও তার পরবর্তী নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা আছে। সে কেন আওয়ামী লীগকে এই সুযোগটা দিবে বলেন? আমি বুঝি না, ব্যক্তি পর্যায়ে যা এই সুযোগটা আমরা একে অপরকে কখনো দেই না। একটা ক্লাসের ফার্স্ট বয় কি চায় তার এই সেকেন্ড বয় যে আছে সে ফার্স্ট হয়ে যাক? চায় না। ইটস প্রতিযোগিতা। তাহলে নতুন এটাই নেতৃত্ব তো আসছে না কেন? কম্পিটিশন, এটাই তো রিয়েলিটি। এই মানে রিয়েলিটিটাকে যদি আওয়ামী লীগ ফেস না করতে পারে, তাহলে তো ভাই আমার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, এটা তো মনে হলো যে ভাই এটা কি, মানে আপনি করুণা ভিক্ষা করছেন, আপনি করুণা চাচ্ছেন। বিএনপি করুণা করতে চায়, আর বিএনপি করুণা করলে আপনার নিষেধাজ্ঞা, তখন আপনি কি বলবেন কি আমাকে ফান্ডিং দাও, টাকা দাও, তাইলে আমরা মিছিল করতে পারবো। তারপরে যে আপনাকে টাকা দেওয়া হলো, ফান্ডিং দেওয়া হলো, তো বলে আমাদের লোক দাও, তাইলে আমরা মিছিল করতে পারবো। তারপর আমাদের কুপিগুলো জোগাড় করে দাও, তাহলে আমরা করতে পারবো। আমাদের লাঠি দাও, লাঠি দিয়ে জোগাড় করতে পারবো। মানে সব দাও। 17 বছরে খালি দাও দাওতে হয়েছে তো। 17 বছরে সরকারের থেকে এই দাও দাও হয়েছে, ফাও সবকিছু পাওয়া গেছে। এখন সরকারের কাছ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়, সরকারের কাছ থেকে ফান্ড চায়, সরকারের কাছ থেকে লোকবল চায়। এটা তো ভাই এটা তো সাংঘাতিক আওয়ামী লীগ। এটা তো ভাই আওয়ামী লীগ। একটা দল তো ফেরে তার নেতৃত্ব থেকে। তারেক রহমান যেভাবে তিনি লন্ডনে ছিলেন দীর্ঘ একটা সময়, এবং তিনি ওইখান থেকে ইউটিউবে, ফেসবুকে সেগুলো আসলে খুব একটা কাজে দেয় নাই। শেখ হাসিনা নিয়মিত লাইভ করছেন, তার সেই অফিসিয়াল ফেসবুক পেজ, ওটার কথা না বলি, লজ্জার বিষয়। তো নেতৃত্ব নাই তো আওয়ামী লীগের। যারা চোর বাটপার ওবায়দুল কাদের, হাসান মাহমুদের মতো কচ্ছপের মতো মাথা বের করেছিল, তৃণমূলদের দাবরানি খেয়ে এখন আবার গর্তে ঢুকে গেছে। নতুন নেতৃত্ব কোথায়? নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগ ফিরবে কি করে মাঠে? ওয়েল দেখেন, কোনো জিনিস রাতারাতি হয় না, যেটা আমি মনে করি। আওয়ামী লীগের মধ্যে এখন আমি দুইটা জিনিস আলোচনা করব। আওয়ামী লীগের মধ্যে একটা বড় ইন্টারনাল ফাইট চলতেছে। সেই ইন্টারনাল ফাইটটা কি, যে এক্সিস্টিং যেই মানে অথর্ব নেতৃত্ব আছে, তারা তাদের নেতৃত্ব টিকে রাখার লড়াই নামছে। এদের কেউ কেউ দেখবেন যে কয়দিন বাদে দিল্লিতে যায় মিটিং করেন, দিল্লিতে প্রেস ক্লাবে যান, অমুক করেন তমুক করেন, অনেক কিছু করে তারা। শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই গ্রুপটা। এবং এই গ্রুপটা একটা বড় বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু। আওয়ামী লীগের কিন্তু অনেকগুলো সংকট এখন। এটা হয় যখন আপনি ক্ষমতায় থাকবেন না, যখন আপনি দুর্বল থাকবেন, তখন আপনার দুর্বল থাকলে তো বিভিন্ন অসুখ আপনাকে আপনার শরীরে বাসা বাঁধে, তাই না? এখন আওয়ামী লীগ দুর্বল হয়েছে, তার শরীরে অনেক অসুখ বাধা বেঁধেছে। সে সবচেয়ে বড় অসুখটা হলো তার নেতৃত্বের যে যে নেতৃত্বের কাঠামোটা ফেল করছে, সেই কাঠামোটার মধ্যে একটা অংশ দোষ স্বীকার না করার পরিবর্তে, যে আমরা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছি, আমরা আমরা আসলেই আমাদের সরকারকে প্রোটেক্ট করতে পারি দল হিসাবে, সে পারি না, এটা স্বীকার করার পরিবর্তে তারা আছে হইলো তাদের নেতৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে। নেতৃত্ব প্রতিষ্ঠার লড়াই তারা কি করছে, তারা মনেই করে শেখ হাসিনা কেন তার সাথে দেখা করতেছে না। শেখ হাসিনা অনেকের সাথে দেখা করেন না, বাট কারোর সাথে দেখা করেন। মানে একটা দল তো কত বড় চোর, চোরের চুরি করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, এরা এখন কিন্তু মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে শেখ হাসিনার সাথে কথা বলাই দেবে বলে। আপনি চিন্তা সেটা করেন। তো ধরেন চাঁদা নিচ্ছে, তো আপনি জানেন যে বিদেশে আপনার $100 যে $50 যে ইয়াতে টেলিগ্রাম গ্রুপে ঢোকানোর জন্য টাকা নেয়। আচ্ছা ওটা বাদ, এই গ্রুপটা কি করছে? এই গ্রুপটা করতেছে হলো তারা শেখ হাসিনার সাথে দেখা করার জন্য করতে না পেরে এক ধরনের অপপ্রচার চালাচ্ছে, যেটা কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগের ক্ষতি, চরম ক্ষতি করতেছে। সেটা কি? এক হলো তারা ভারতের বিরুদ্ধে জেগে উঠাচ্ছে, যে ভারত শেখ হাসিনাকে এমনভাবে রাখছে যাতে তারা তার সাথে দেখা করতে না পারে। ভারত বিএনপির সাথে যোগসাজশ করে আওয়ামী লীগকে ক্ষতি করতেছে। ঠিক আছে, বিএনপির সাথে যোগসাজশ করে নাকি এইভাবে নেত্রীর সাথে তাদের দেখা করতে না দিয়ে আওয়ামী লীগের ক্ষতি করতেছে, এই প্রচার চালাচ্ছে। এমন এক্সট্রিম পর্যায়ে গেছে যে শেখ হাসিনা বন্দী অবস্থায় আছেন, তাকে ভারত বন্দী করে রাখছে, দাল্লেমার মতো করে রেখে দিচ্ছে।
এই আলোচনাগুলো তারা আছে। এই গ্রুপটা শেখ হাসিনার সাথে গত 6 মাসে দেখা করতে চেষ্টা করে দেখা করতে পারে নাই। তারা কিন্তু এই স্প্লিটটা তৈরি করছে, কিন্তু এটাতে কিন্তু বড় কনফিউশন তৈরি হচ্ছে। শেখ হাসিনা, আপনি যে যেদিন যেদিন এটা কথাগুলো উঠেছে যে শেখ হাসিনা কি আসলেই ভারত আটকে রেখে দিছে, আমি দুটো ব্যাখ্যা দিই আপনাকে। আজকের যুগটা এমন একটা যুগ যেখানে আপনি দেখেন ইরানের খামেনি কিন্তু ওয়েল প্রোটেক্টেড ছিলেন বলা হয়, যদিও ইরানি মাধ্যম বলে যে তিনি তার বাড়িতে ওপেন থাকতেন, ওইটা ওয়েল প্রোটেক্টেড ছিল না, তার কোনো বাঙ্কার ছিল না, কিছু ছিল না। কিন্তু আপনার কি মনে হয়, আমার কি মনে হয়, রাষ্ট্র হিসাবে তার তার প্রধানকে, তার রিলিজিয়াস প্রধানকে, আরও এটা একটা সাংঘাতিক রেজিমেন্টাল গভর্নমেন্ট, সেটার প্রধানকে তারা প্রোটেক্ট করবে না? পারছে? আপনি পারে নাই। ভেনিজুয়েলা থেকে মাদুরোকে, ভেনিজুয়েলা এত ইয়ে করে, তাদের নিজস্ব পাওয়ার অনেক, এবং তারা কিউবার পাওয়ার নিয়েও কি মাদুরোকে ইয়ে করতে পারছে, প্রোটেক্ট করতে পারছে? পারে নাই। আজকে দুনিয়াটা এই পর্যায়ে গেছে। সেখানে ভারত কি করে শেখ হাসিনার লোকেশন বলবে? কেন বলবে? আরেকটি হলো, ভারত সরকারের লিমিটেশনটা দেখেন। ভারত সরকার শুধু বিজেপি সরকার, আর তারা কিন্তু সর্বদলীয় বৈঠক করে কিন্তু শেখ হাসিনাকে অতিথি হিসাবে এখানে রেখেছেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বলছেন। কোন রকম নিরাপত্তার যদি বিঘ্নিত হয়, তাহলে কি এই বিজেপি সরকার, এই সর্বদলীয় যে ঐক্যমতের ভিতরে, তাদের কাছ থেকে পার পাবে? সবশেষে বাদ দেন, আওয়ামী লীগের কত বড় ক্ষতি হবে? এই লোকগুলো এটা ভাবতেছে না। এই লোকগুলো শেখ হাসিনা কোথায় আছেন খালি ওখানে যেতে চায়, এবং সেটা বাইরে এসে পড়ে আমাদের সাথে দেখা করতে দিচ্ছে না। শেখ হাসিনাকে ভারত আটকে রেখে দিছে, শেখ হাসিনাকে ভারত বন্দি করে রেখেছে, শেখ হাসিনাকে ভারত দালালেমা করে ফেলাইছে। এরকম কথাবার্তা বলে কিন্তু একটা স্প্লিট, কিন্তু ওই সিনিয়র লেভেলের যে গ্রুপটাকে শেখ হাসিনা অ্যাভয়েড করতেছেন, দেখা করতে চান না, কথা করতে চান না। প্রথম দিকে হয়তো দু একবার হাই হ্যালো করছেন, কিন্তু এখন আর উনি এটা চান না। তারা কিন্তু এই আওয়ামী লীগের মধ্যে একটা বড়, কিন্তু আওয়ামী লীগের লাভ সুবিধা হলে এই যে বিদেশে থাকা যে নেতাগুলি আছে, তারা যে স্প্লিটটা তৈরি করেছে, বিদেশে থাকা কিছু নেতা কিন্তু এটা ইয়ে করতেছে, প্রতিরোধ করতেছে। এটা হলো আওয়ামী লীগের সৌভাগ্য। এবং এই যে বিভ্রান্তিটা, এটা কিন্তু আওয়ামী লীগকে পিছাচ্ছে সাংগঠনিকভাবে। কিন্তু তাই মানে কি সাংগঠনিক কার্যক্রম বন্ধ আছে? না, সাংগঠনিক কার্যক্রম বন্ধ নাই। আমি আপনাকে দুটো দুটো জায়গাতে শেখ হাসিনা বক্তৃতা দিয়েছেন রিসেন্টলি। এই দুটো জায়গার উদাহরণ আমি দিয়ে দেবো। দুটো জায়গাতে উনি সরাসরি নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগ, এটা হলো তার সাংগঠনিক নির্দেশনা, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে যাবে। সেই নির্বাচন যে দলীয় প্রতীক করতে পারে করবে, না করতে পারলে অন্য কোনো প্রতীক করবে, অন্য কোনো প্রতীকে না করতে পারলে, বা আওয়ামী লীগ নাম নেওয়া করতে না পারলে সামাজিক সংগঠনের নামে করবে, আর না হলে অন্য কোনো সংগঠনের নামে করবে। তো সেটা তো অলরেডি 13 দল ওপেন হয়েছে। আওয়ামী লীগের জন্য প্রতীকের অভাব, কিন্তু যদি প্রতীকের দরকার হয়, তাছাড়া আওয়ামী লীগের কাছে একটা পরীক্ষিত ফর্মুলা আছে। আপনি মনে আছে যে যখন কেউ ইলেকশন করতে আসলো না, তখন কিন্তু স্বতন্ত্র ফর্মুলা বেরোলো। সেই স্বতন্ত্র ফর্মুলাটা কি ছিল? সব স্বতন্ত্র এক প্রতীক নিত, সব স্বতন্ত্র কিন্তু এক প্রতীক নিয়েছিল অলমোস্ট। আমি মনে নাই প্রতীকটা কি, বাট প্রতীকের তো ফর্মুলা কিন্তু তাদের কাছে আছে, যে তারা স্বতন্ত্র হিসেবে ইলেকশন করবে, বাট তাদের প্রতীকটা এক থাকবে। ইমরান খানের দল যেরকম করছে পাকিস্তানে, ঠিক আছে? সো দ্যার আর ফর্মুলা, এবং সেটা তো উনি সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে। সো যারা যোগ্য তারা এসে নির্বাচন করুক, যারা মাঠে আসতে পারে তারা নির্বাচন করুক। লুকায় থেকে তো নির্বাচন করা যাবে না, পারা যাবে না। তো সাংগঠনিক ব্যাপারটা যেটা বলা হয় যে অনেকেই হতাশা ব্যক্ত করেন, হতাশা করতেই পারেন, কিন্তু পজিটিভ হওয়াটা হলো যে শেখ হাসিনা তার তৃণমূলের সাথে, আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, শেখ হাসিনা তার তৃণমূলের সাথে এভরি সিঙ্গেল ডে কথা বলেন। কোনো কোনো ক্ষেত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টা একটানা উনি শোনেন শুধু। তিনি কি প্রিপেয়ার করছেন যে না সকল দলটাকে? চোর বাটপার নেতারা আমাদেরকে বলল, ওবায়দুল কাদের সহ অন্যান্যরা, যে তারা এনসিপির সাহায্যে অমুক জুলাই জঙ্গিকে ধরে টরে তারা যে খাল বিল পার হয়ে বাংলাদেশ ছেড়েছে। বুঝলাম তখন তাদের হত্যা করার একটা রিস্ক ছিল, এখন তো আর সেই রিস্ক নাই। ওনারা দেশে ফিরুক, ফিরে অ্যারেস্ট হোক, নেতৃত্বে আসুক, মানে সেই কাজ করবে না, থাকবে না, লুকাইয়া। সেটা নির্দেশনা শেখ হাসিনা দিয়ে দিয়েছেন তার নেতাদেরকে, যারা দেশের বাইরে আছেন তাদেরকে বলছেন যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য, এবং আইনি প্রক্রিয়ায় কি বলে এটাকে, জামিন টামিন এগুলো নেওয়ার জন্য। আর যে জেলে যেতে হয় যাবে, রাজনীতি তো জেলে যেতে হবে, এক পা তো জেলে থাকবে। কিন্তু যে সাংগঠনিক এইটা মূল যে উনি কেন দেরি করতেছেন, এইটার বয়সে যে নেতা ঠিক করতে দেরি করতেছেন, এটার কথা হলো উনি এই স্থানীয় সরকারের মাধ্যমে আসলে নেতৃত্বটা বের করে নিয়ে আসতে চান। কে আসলে যোগ্য, সে উনি এটা বের করতে চান।
সেখানেই উনি আসলে লোকাল স্থানীয় নেতা থেকে শুরু করে উনি ঠিক করবেন। এটা কিন্তু ওনার উদ্দেশ্য। এটা কেমনি এটা নিয়েও কিন্তু কতগুলি নেতা কিন্তু অনেক অনেক জায়গায় অনেক ব্যাখ্যা দিচ্ছে যে আওয়ামী লীগের কি বলে গঠনতন্ত্র অনুযায়ী শেখ হাসিনার এই পাওয়ার নাই যে উনি কাউকে বরখাস্ত করবে, কাউকে বাদ দিবে, অমুক করবে। আমি আওয়ামী লীগের গঠনতন্ত্র পড়ে দেখেছি এবং আওয়ামী লীগের গত 5টা ইয়ের একটা বর্ণনা 5টা 4টার একটা বর্ণনা শুনেছি একজনের ইয়ে থেকে যে কিভাবে আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন হয় এবং কিভাবে সভানেত্রীর ক্ষমতা কতটুকু, সাধারণ সম্পাদকের ক্ষমতা কতটুকু, এটা কিভাবে ওই কাউন্সিলও কিন্তু একবার নির্ধারণ হয় আদার দেন কনস্টিটিউশনের বাইরে কিন্তু এই ক্ষমতাটা আছে তার কাছে। কনস্টিটিউশন তার যে পাওয়ার আছে সেই পাওয়ার বাইরে কিন্তু তার ক্ষমতা আছে। উনি যে কোনো সময় কিন্তু সাংগঠনিকটাকে উনি ইয়ে করতে পারবেন, রিঅর্গানাইজ করতে পারবেন। কেমনে দেখেন, ওনাদের নিয়মটা হলো সভানেত্রীকে তারা ইয়ে অনুসারে তাদের ত্রিবার্ষিক সম্মেলন বা দ্বিবার্ষিক সম্মেলন যেটাই হয় সেখানে তারা কিন্তু প্রথম প্রক্রিয়াটা কি হয়, প্রথম তাদের উদ্বোধনী অধিবেশন হয়, সেখান থেকে তারপর তারা সাবজেক্ট কমিটি বলে বা বিষয় নির্ধারণী কমিটি, বিষয়াবলী নির্ধারণ কমিটি, এটা একটা মিটিং হয়। সেই মিটিংয়ে প্রিসাইড করেন এই ইয়ে সভানেত্রী প্রিসাইড করেন, কিন্তু সেখানে এই বিষয়গুলো আসে। প্রথম হলো তারা নেতা নির্বাচন করে, প্রেসিডেন্ট নির্বাচন করলো, তারপরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর তারা সাধারণ সম্পাদক নির্বাচন করে, সাধারণ সম্পাদক নির্বাচন হলো, তারপরে তারা আসে কিসে, তারা আসে হলো সভানেত্রীকে একটা ক্ষমতা দেয়, দুইভাবে ক্ষমতা। একটা ক্ষমতা কি, একটা হলো উনি দলীয় নীতি নির্ধারণের বা দলীয় কোনো জরুরি পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওনাকে ইয়ে দেওয়া, এম্পাওয়ার করা হয়। সেকেন্ড এম্পাওয়ার কি করা হয়, সেকেন্ড এম্পাওয়ার করা হলো সভানেত্রী এই সময়কালে যদি দলের একদম তৃণমূল থেকে একেবারে উপজেলা থেকে শুরু করে সর্বপর্যায় পর্যন্ত যেখানে ওনার সাংগঠনিক কাঠামোর কোনো পরিবর্তন আনতে চান উনি আনতে পারবেন, এটা তাকে দিয়ে দেওয়া হয়, এজাজত বলেন আর অনুমতি দিয়ে দেওয়া হয়, প্রোভাইডেড এই সব কিছুই উনি পরবর্তী কাউন্সিলে উঠিয়ে উনি পাশ করাবেন। সো ওনার হাতে পাওয়ার নাই, উনি চেঞ্জ করতে পারবেন না। এই জন্য অনেক নেতা অনেকভাবে ইয়ে করতেছেন যে না শেখ হাসিনা উনি আমাদেরকে না বললে আমরা পদত্যাগ করবো না, কারণ উনি তো আমাদেরকে বরখাস্ত করতে পারবেন না। শি ক্যান ডু ইট। আওয়ামী লীগের গত 5টা কনফারেন্সের মধ্যে এইভাবেই কিন্তু সভাপতিকে বা সভানেত্রীকে পাওয়ার দেওয়া হয়েছে, দেওয়া আছে, এখনো পাওয়ার দেওয়া আছে। শি ক্যান ডু ইট। এইটা কিন্তু ভুল করতেছে তারা। সো আওয়ামী লীগের মধ্যে যারা স্প্লিট করতেছে, লিডারশিপকে শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করে এবং তারা গোয়ারতমি করে থেকে যাচ্ছে, যাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত সরছে না। তাদের বক্তব্য হলো তাদেরকে সরিয়ে দেওয়া হোক। শেখ হাসিনা সরাবে না, তো এখন আপাতত সরাবে না। শেখ হাসিনা তার স্থানীয় সরকার নির্বাচনটাকে নিয়ে সামনে নিয়ে তার লোকাল লিডারশিপ আগে ঠিক করবেন, তারপরে উনি ওনার যেটা ইয়ে আছে সেখান থেকে উনি তারপরে সেন্ট্রাল কাঠামো বা অন্যান্য কাঠামোগুলো ঠিক করবেন। একই পদ্ধতি কিন্তু ছাত্রলীগ আছে, একই পদ্ধতিতে কিন্তু যুবলীগ, স্বেচ্ছাসেবক সব জায়গায়। সো অর্গানাইজেশন রিস্ট্রাকচার করার জন্য কোনো রকম বাধা কিন্তু শেখ হাসিনার নেই। শেখ হাসিনা কিন্তু সে কাজটা মানে করছেন যেটা আমি শুনেছি, কিন্তু উনি স্থানীয় সরকার নির্বাচনটার মাধ্যমে স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করে এবং ধরেন ভবিষ্যৎ এমপি এই হোমওয়ার্কগুলো করতেছেন। তবে একটা পর্যায়ে এসে তিনি লিডারশিপের একটা গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গাতে উনি ওভারহোলিং করবেন। সেই গুরুত্বপূর্ণ পদগুলি হলো জেনারেল সেক্রেটারি শুরু করে অন্যান্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ, প্লাস উনি একটা নতুন কাঠামো, নতুন একটা ইয়ে আনতে পারেন যে মুখপাত্র মণ্ডলী অথবা মুখপাত্র, একজন প্রধান মুখপাত্র করে একটা মুখপাত্র মণ্ডলী উনি করতে পারেন, যেটা দেশ বিদেশে আওয়ামী লীগের ভাবমূর্তিকে পুনরুদ্ধার করার কাজটা করবে। কিন্তু এই যুদ্ধ এবং এই পরিবেশ পরিস্থিতির কারণে এই প্রক্রিয়াটা একটু ঢিলে চলতেছে, কিন্তু খুব সম্ভবত যত তাড়াতাড়ি সম্ভব উনি খুব সম্ভবত এই কাজটা করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। একটু আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বলবেন, ইরান কোন পরিস্থিতিতে আছে? বেশ কিছু খবর চাউর হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে যে দৌন্যতা, তারা আসলে কোন দিকে যাবেন এটা বুঝতে পারেন না। ইসলামিক আলহামদুলিল্লাহ টাইপের অনেক সময় তাদের কার্যক্রম দেখা যায়। যেমন এখানে খবর চলছে যে সৌদি আরব যুদ্ধে জড়ালে ইরানের বিরুদ্ধে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু। এই ধরনের একটা পাকিস্তান অলওয়েজ, মানে পাকি প্রেমীরা একটা জিনিস খেয়াল করে না, তারা যে সময় মানে পাকিস্তানের পক্ষে যায় তখন ভুলে যায় যে এরা বাংলাদেশকে আলাদা কোনো রাষ্ট্র বা কোনো ইয়া মনে করে না, তারা আমাদেরকে গাদ্দার মনে করে। তারা মনে করে এই ভূমি তাদের ছিল, আমরা তাদের ভূমি ছিনিয়ে নিয়ে গেছি।
কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে কিভাবে নাকানি চুবানি পাকিস্তান দিল, মানে তারাও আমাদের সাথে বয়কট করবে, আসিফ নজরুল, আসিফ আকবর এবং আসিফ মাহমুদ সজীব, তিন আসিফ মিলে যেভাবে আমাদের ক্রিকেটের 12টা বাজালো, সেখানে কিন্তু পাকিস্তান খুব সুস্পষ্টভাবে এই বাঙ্গু পাকি প্রেমীদের সাথে গাদ্দারি করলো। ইসলামিক উম্মা, মুসলিম উম্মা এগুলো বলে কিছু নাই। পাকিস্তান হচ্ছে আমেরিকার বিশ্বস্ত পাপেট, যদিও তারা এখন আর আমেরিকাকে সেভাবে সার্ভ করতে পাপেট পারে না শব্দটা বলে। না বলে বিশ্বস্ত কুকুর বলতে পারেন। কুকুর এটা ভালো প্রাণী, দালাল, মানে দালাল তো ভালো শব্দ, তাহলে কি বলবো, ভৃত্য, গোলাম, গোলাম। বিশ্বস্ত গোলাম, হ্যাঁ। কিন্তু তো এই জি, ঠিক আছে, এই বিশ্ব রাজনীতি নিয়ে যদি একটু বলতেন যে ইসলামিক দেখেই পক্ষ না নিয়ে সমস্যা সংকটের, বিশেষ করে আমি এই কথাগুলো বলছি আজকে ঈদের দিন বা ঈদের আগের রাত, আরবে তো ঈদ আজকেই। তো যেই প্রবাসী ভাইয়েরা হালের গরু বিক্রি করে, জমি জমা বিক্রি করে প্রবাসে যান, দুবেলা দুমুঠো পরিবারের সদস্যদের পেটে অন্ন, বস্ত্র এগুলো নিশ্চিত করার জন্য। কারণ আমাদের প্রবাসীরা সেখানে গিয়ে কতটা মানবতার জীবনযাপন করেন আমরা কিন্তু জানি। আর এই আরবের লোকগুলো পাকিস্তানিদের চেয়ে আরও খারাপ, মানে তারা বাংলাদেশ বা এই যারা তাদের দেশে কাজ করতে যায় তাদেরকে মানুষ মনে করে না, তাদেরকে মিসকিন, গোলাম, ভৃত্য মনে করে। তাদের কোনো প্রকার মানবিক মূল্যবোধ, অধিকার কোনো কিছুই দেওয়া হয় না। তো সেই মানুষগুলো কিন্তু ইসলামিক প্রীতি দেখিয়ে ইরান জিন্দাবাদ বা এই ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেয়, ভিডিও ধারণ করে এবং অ্যারেস্ট হয়। অর্থাৎ আমাদের শ্রমজীবী মানুষরা তাদের তাদের জানাশোনার সীমাবদ্ধতার কারণে তারা কিন্তু একের পর এক গ্রেপ্তার হচ্ছেন সৌদি আরবে বা আরবের অন্যান্য দেশগুলোতে। তো এই জায়গা থেকে আসলে ভবিষ্যৎ যারা এরকম বিপদে পড়বেন না বুঝে শুধুমাত্র ইসলামিক আলহামদুলিল্লাহ টাইপের চিন্তাভাবনা থেকে যেন বের হন, এই জন্য যদি আপনি আমাদেরকে একটু আলোকিত করতে চাই ফেলুন ভাই। প্রথমত এটা আপনি ঠিকই বলেছেন যে আমাদের যারা মিডল ইস্টের অধিকাংশ 80% বা 85% মানুষ যারা আমাদের মিডল ইস্টে যে চাকরির জন্য যান, কাজের জন্য যান, তাদের কি বলে জ্ঞানের সীমাবদ্ধতা বলেন, আর মানে এটা শ্রম মানে বলতে পারেন জ্ঞানের সীমাবদ্ধতা। তারা আহ, কিছুটা হুজুগে থাকেন। এমনিতেই বাঙালি, আমরা হুজুগে বাঙালিতে একটা টাইটেল আছি, তার সাথে জ্ঞানের সীমাবদ্ধতা যখন যুক্ত হয় তখন এটা বেশি। আপনি দেখেন এই বাঙালিরা ওখানে অনেক কষ্টে আছে, বিশ্বাস করেন অনেক কষ্টে আছে। তারা কোনো এই যে আজকে ঈদের দিন, হ্যাঁ, তারা কোনো কনসুলার হেল্প মানে কনসুলেট থেকে যে তাদেরকে নিয়ে একটা ভালো একটা ইফতার করবে, এই করবে বা কোনো কিছু করবে, বা কিছু না হোক একটা ঈদ উপহার বা ইফতার উপহার তো পাঠাতে পারে, তাই না? তো এটা কিন্তু করবে না, করে নাই। একদম আমি নিশ্চিত করে ঈদের জন্য করা অবশ্যই এটা কিন্তু একটা দায়িত্বের ভিতরে ছিল। এগুলোই তো একজন নাগরিক আশা করবে, যে নাগরিকটা হুম। বিপদে আছে তাকে আপনি হেল্প করতেছেন। তো পুরো এই বলতে পারেন যে এটা অনেক টাকা পয়সার ব্যাপার। ভাই আপনি, তারা টাকা পয়সা কামাই করে আপনি সেই রিজার্ভ নিয়ে বনিতা করেন, লম্পঝম্প করেন। আপনি বলেন যে রেমিটেন্স যোদ্ধা বলে করছে, সেই রেমিটেন্স যোদ্ধার জন্য একবেলা ইফতার কি আপনি করাইতে পারতেন না? আপনি যে আমাদের এমবিসিগুলোর একটা উদাহরণ আছে, কোন উদাহরণ যে তারা একবেলা ইফতার করিয়েছে, করায়নি। সো এই যে আমি তো বলছি হলো বৈষয়িক ব্যাপার, যে ইফতারের ব্যাপার, কিন্তু কনসুলের সার্ভিসটা কি? আপনার তথ্যের সার্ভিস, জ্ঞানের সার্ভিস দেবেন আপনি। আপনি আপনার লোকগুলিকে যদি আপনি প্রিভেন্ট না করতে, একটা যুদ্ধ পরিস্থিতি, তোমরা এই করতে পারবে না, এই করতে পারবে না, এই করতে পারবে, এগুলো সরাসরি ইনস্ট্রাকশন, এগুলো তো তাদের মোবাইলেই পাঠিয়ে দেওয়া যায় রে ভাই। ইট ক্যান বি সেন্ড। প্রত্যেকের মোবাইল নাম্বার তো আমাদের কনসুল বা ইয়েতে এমবিসিতে আছে। সবার কাছে তো একটা কমন একটা পাঠাতে পারেন, তোমরা এই করবো না, এই করবো না, এই করলে তোমাদের সমস্যা হবে। তাহলে তো অ্যাটলিস্ট 80% এই ঘটনাগুলি বন্ধ হয়। কিন্তু তা করে না। কিন্তু এই সামান্য জিনিসটা কিন্তু একজনের জন্য আপনার কত সেন্ট খরচ হবে একটা ইয়েতে? 1 সেন্ট, ধর আমি জানি না কত সেন্ট, ধরেন 1 সেন্ট খরচ হলো একটা মেসেজের জন্য। আপনি যখন বাল্কে পাঠাবেন তখন তো এর বেশি খরচ হবে না। তো আপনি সেই জিনিসটাই তো করেন নাই। পুরা আপনি এখন পর্যন্ত শুনেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এই প্রবাসীদের জন্য মানে এই যে যুদ্ধের মধ্যে আটকানো প্রবাসীর জন্য কিছু করছে? আপনি আজকে কালকে তথ্য আছে, ভারত 2,40,000 তার ভারতীয় নাগরিককে মিডল ইস্ট থেকে সরিয়ে নিয়েছে। বাংলাদেশ একজন সরাতে পারছে? বাংলাদেশ কয়দিন বাদে বলবো যে আমরা ইন্ডিয়া যদি আমাদের আনে, ওই আগের মতো ইন্ডিয়ার সাথে আমরা আসবো। এই ছাড়া আমাদের আর কোনো ইয়ে নাই। সেখানে
যেই মানুষগুলো ওখানে কাজ করে শ্রমের বিনিময়ে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের বিনিময়ে যে আপনি আত্মগরিমায় ভোগেন আমার রিজার্ভে, সেই লোকগুলির জন্য আপনি তো এই সাধারণ কাজগুলো আপনি করার কথা। আপনি তার কল্যাণের কথা, তাকে নিরাপদ থাকার জন্য যা যা করা উচিত সেগুলোর ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া উচিত, এবং ওইখানকার আইনি পরিবেশে আপনি কিভাবে সে প্রোটেক্টেড থাকবে সেটার জন্য তাকে আইনি পরামর্শটাও দেওয়া উচিত। সেটা কি করছে? ইফতার খাওয়ানো তো অনেক টাকার ব্যাপার। অবশ্য এটা কি খুব কঠিন যে আমাদের প্রবাসীদের ধরেন 1.5 কোটি প্রবাসী আছে, আমাদের মিনিস্ট্রি একটা 1.5 কোটি ইয়ে দিতে পারবে না? সে আমি একটা ইয়া পরিবেশে বলছি 17 বছর, সেখানে 17 বছরের কথাই ভাবে 1.5 কোটি পাঞ্জাবি দিতে পারে নাই, দিতে পারতো না। রাষ্ট্র কিন্তু খুব ছোট জিনিস দিয়ে কিন্তু মানুষের মন আদায় করতে পারে, একবারও ভাবে নাই। কিন্তু একটা ঈদের একটা ইয়ে একটা পাঞ্জাবি, 1.5 কোটি পাঞ্জাবিতে কত হবে? 1000 টাকা করে আপনি খরচ করেন, কত টাকা, তাই না? 1.5 কোটি আপনি যদি এই সামান্য টাকাটা আপনি তার জন্য খরচ করতে পারেন না। সো আসলে কি করতেছে তারা? তো যে বিপদের মধ্যে আছে এখানে তাদেরকে এগুলো দেওয়ার দরকার নেই। একটু তথ্য দেন, তথ্য জাস্ট ইনফরমেশন দিয়ে তাদেরকে সতর্ক রাখেন, ইনফরমেশন দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখেন। তা করবে না, করে নাই। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা ওই ডেলিভারি সার্ভিস করে বেড়াচ্ছে। কেন করতেছে? কারণ তার ওই ডেলিভারি সার্ভিস যদি সে না করে, সে এই রোজার সময় তার বাড়িতে টাকা পাঠাতে হবে, সে পাঠাতে পারবে না। কিন্তু এখানে তো রাষ্ট্র আগে আসার কথাগুলো, এই 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 পরিবারগুলোর জন্য তো রাষ্ট্র একটা বরাদ্দ দিতে পারবে ফ্যামিলি কার্ড না দিয়া। যদি বলতে পারতো না যে আমি এই 1.5 কোটি পরিবারের কাছে সামান্য কিছু এই 2,500 টাকার জিনিসই পাঠাবো, আমি এই 1.5 কোটি পরিবারের কাছে 2,500 টাকার জিনিস পাঠাবো, আর কিছু না। তো আপনি 2,500 টাকার ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য এত বড় অনুষ্ঠান করছেন, সেখানে কয় কোটি টাকা খরচ করছেন? রাষ্ট্র করছে এগুলো? আমি বলি কি, কল্যাণ এমন একটা জিনিস যে কল্যাণটা আপনি কিন্তু খুব অল্পতে করতে পারেন। কল্যাণ এমন একটা জিনিস যেটা মানুষের মনকে আপনি ইজিলি ইয়ে করতে পারেন, ঠান্ডা করতে পারেন, তাকে শান্তি দিতে পারেন, তাকে আনন্দ দিতে পারেন। সেটা কিসে দেবেন? খুবই সামান্য জিনিস দিয়ে কিন্তু দেওয়া সম্ভব। 17 বছরে, এই 17 বছরের কথা, সে 17 বছরে আমরা এটা দেখি নাই। গত 2 বছর তো প্রশ্নই আসে না। আর এই বছর আমরা দেখলাম কি ফ্যামিলি কার্ড নিয়ে যত ব্যস্ত, কিন্তু যুদ্ধের কারণে আমাদের ভাই বোনগুলো যেখানে আটকে আছে তাদের পরিবারগুলো ঠিকমতো ঈদ উল ফিতরটার সময় পরবর্তী সকালবেলা সে তার এই ঈদের দিনের সকালের ইয়েটা, এই সেমাইটা সে খাইতে পারবে কিনা, সামান্য একটু পোলাও ভাত খাইতে পারবে কিনা, আমরা কি এটা নিশ্চিত করছি? আমরা কিন্তু ব্যস্ত ওই ফ্যামিলি কার্ড যেটাতে আমার ভোট আনবে। কিন্তু আমরা সার্বজনীন হতে পারি না। আমাদের রাষ্ট্র সার্বজনীন না, রাষ্ট্র কল্যাণমুখী না, রাষ্ট্র সার্বক্ষণ শোষণমুখী। এই কল্যাণের কথা বললে অনেকে বলবে যে সাইফুল আহমেদ সোশ্যাল, আমার বলে যে তো সোশ্যালিস্ট। আমি তো হ্যাঁ সোশ্যালিস্ট, আমি সোশ্যালিস্ট। আমি কল্যাণমুখী জিনিসের কথা ভাবি। আমি অপরচুনিটির, যে রাষ্ট্রগুলি অপরচুনিটির উপর গড়ে উঠছে সেই রাষ্ট্রগুলোর চেহারা দেখেন খালি। আপনি আমেরিকার চেহারা দেখেন, আমেরিকাতে আপনি অনেক বৃত্ত পাবেন, আপনি যা অনেক ডলার কামাই করতে পারেন, কিন্তু আপনি কি সেই রাষ্ট্রটার ভিতরে, সে রাষ্ট্রের যে কর্মকাণ্ডগুলি সারা দুনিয়াতে ঘটায় সেটাকে আপনি স্বস্তি বোধ করে? সেই আমেরিকানরা তো স্বস্তি বোধ করে না। তো স্বস্তি বোধ করার মতো কিছু জিনিস তো আমরা করতে পারতাম আমাদের সমাজে। এবং এই প্রবাসী ভাইরা যা আজকে যারা বিপদের মধ্যে আছে তাদেরকে সামান্য হেল্প করতে পারলে কিন্তু সবচেয়ে কাজ হতো। সামান্য, বিশ্বাস করেন, সামান্য এদের পরিবারগুলোর কাছে যে ভাই ঈদ উল ফিতর উপলক্ষে এই তারেক রহমানের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর ভান্ডার থেকে আপনার জন্য আমি 2,500 টাকার পণ্য আইনা দিয়ে গেলাম, যার যেটুক সম্ভব। ইট ইজ পসিবল, ইটস নট ইম্পসিবল। বাংলাদেশের যে কাঠামোটা, যে ত্রাণের যে কাঠামোটা আছে, ত্রাণ বিতরণের যে কাঠামো, এতে এটা সম্ভব ছিল। এটা কিছু, এরা ডেটাগুলি সংগ্রহ করে, কার বাড়ি কোথায় সে বাড়িতে বাড়িতে পৌঁছায় দাও। চিন্তা করে নাই, কিন্তু কল্যাণের কথাও চিন্তা করে নাই। মিডল ইস্টের লোকগুলি নিরাপদে আছে কিনা সেটাও চিন্তা করে না। আবার এই লোকগুলির যে পরিবারগুলো দেশে আছে তাদের কথা ওই সরকার চিন্তা করলো, বা বাংলাদেশ, আমি সরকারের কথা বলি না, দেশটা চিন্তা করে না। আমি অনেক তাত্ত্বিক কথা বলে ফেলছি। আসাদ, আপনার দর্শকরা না নিশ্চয়ই না আমার না না নিশ্চয়ই রিলেট করতে পারছেন, দর্শকদের কমেন্টও সেই দিকেই ইঙ্গিত করছে। সাইফুল আলম ভাই, আমরা একদম শেষের দিকে যে ঘটনাগুলো সাক্ষী হচ্ছে একের পর এক, বেশ কিছু ইন্টারেস্টিং বিষয়ে আপনি তুলে ধরেছেন, আহ্বান জানিয়েছেন, সেটা নিশ্চয়ই আমাদের দর্শকরা বিবেচনা করবেন।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যদি আরেকটু ফিরি, সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন যে আসলে এই ঈদ ধরেন কালকে চলে গেল, এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী বা বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদের কি করা উচিত? কিভাবে দ্রুত মানে এখন এই যে আমরা আর মামুরা যেভাবে আছে যে বিএনপি জামাত এরা তো একই, মানে অতীতেও দেখেছি তাদের। তো জামাত বিরোধী দলে থাকা, ক্ষমতায় থাকা, এরা তো দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর প্রাণী। তো এই দেশটাকে উদ্ধারের জন্য আপনার কোনো আহ্বান আছে কিনা? আমি তো অত বড় কিছু না, তাত্ত্বিকও না এবং বড় পলিটিশিয়ানও না, কিছু না, কিন্তু আমি যেটা সামনে দেখি যেটা হবে বাংলাদেশে, সেটা নেতৃত্ব কে দিবে আমি জানি না। আমি একটা জিনিস আমি দেখতে পাই, সেটা হলো বাংলাদেশে আহ, স্বাধীনতা বিরোধী চক্র এবং তার পরবর্তী যারা এই প্রজন্ম এই 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 স্বাধীনতা বিরোধী প্রজন্ম যেভাবে বড় হয়েছে, তারা যেরকম বাংলাদেশটাকে আহ, পাকিস্তান বানাতে চায়, বাংলাদেশে এইটা বিরোধী মনোভাব কিন্তু তৈরি হচ্ছে এখন। এতদিন পর্যন্ত কিন্তু ক্ষমা সুন্দর দেশে, কিন্তু মানুষ এই জঙ্গি উত্থানের পরে, বাংলাদেশের জঙ্গি উত্থানের পরে মানুষের মধ্যে একটা ফিলিংস আসছে, ভাই এই জঙ্গি দিয়ে আমাদের দেশ চলবে না। এখন এই জঙ্গি কারা, এটা আইডেন্টিফাই করা হলো রাষ্ট্রীয় রাজনৈতিক দলগুলোর কাজ। এই জঙ্গি কারা, রাজনৈতিক দলগুলো তার কর্মী বাহিনীকে সেইভাবে যদি প্রশিক্ষিত করে যে এরাই হলো জঙ্গি, এদেরকে আমরা সামাজিকভাবে রাজনৈতিকভাবে প্রতিহত করব। কারা? স্পেসিফিক বাংলাদেশের একমাত্র রোগ আমার কাছে মনে হয় সেটা হলো স্বাধীনতা বিরোধী চক্র। বাংলাদেশের একমাত্র রোগ হলো পাকিস্তান প্রেম। পৃথিবীর একটা মাত্র দেশ পাবেন যেই দেশে যাকে পরাজিত করেছে তার প্রেমে ভোগে। পৃথিবীর একটা মাত্র দেশ যে যারে পরাজিত করেছে আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে 30 লাখ মানুষের বিনিময়ে এবং 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যাকে পরাজিত করেছি তার প্রেমে ভুগি। আমরা প্রেমে ভুগি বলছি না, তাদের শুধু না, মানে কট্টর প্রেমিকরা আমাদের এখানে এক্সিস্ট করে, আর আমাদের মতো সুবোধরা তাদেরকে আমরা আমাদের থালা বাসনে খেতে দিয়ে তাকে হৃষ্টপুষ্ট করি, তার সাথে সামাজিকভাবে সংসার করি এবং তার সাথে সন্তান উৎপাদন করি আমি আরো কিছু পাখি বীজকে উৎপাদন করছি। এই জিনিসটার জন্য এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির উচিত যে এরকম একটা উইং করা, যে উইংয়ে বাংলাদেশ বিরোধী যে লোকটাই থাকবে, যে লোক বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, যে লোক পাকিস্তানের পক্ষে কথা বলবে, সে আমাদের দেশের কেউ না, তাকে আমাদের সেকেন্ড ক্লাস সিটিজেন করে দিতে হবে। এবং এটা কিন্তু একটা পলিটিক্যাল মুভমেন্ট হতে পারে এবং একটা দল এই পলিটিক্যাল মুভমেন্টটা আগায় নিতে পারে, যে দলটা বলবে নো, আমি রাষ্ট্র ক্ষমতা যাওয়া আমার কোনো বিষয় না, বাট আমার বিষয়টা হলো যে আমরা আমাদের দেশের যদি উন্নতি চাই, আমাদের দেশটা বারবার যদি আমাদের দেশের কোমরের মধ্যে লাথি না খাইতে চাই, বারবার যদি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদেরকে খতম হইতে দেখতে না চাই, একটা সিভিলাইজ সোসাইটি দেখতে চাই, তাহলে এই ক্রিমিনালগুলোকে বাতিল করতে হবে, এদের সমাজ থেকে বাতিল করতে। এরা ক্রিমিনাল, দে লিভ ইন আওয়ার কান্ট্রি, দে ব্রিথ আওয়ার অক্সিজেন, everything, they eat our thing, and তারা পাকিস্তান জিন্দাবাদ বলে কথা বলে, তারা পাকিস্তানকে করে। এমন যে বীজ বাংলাদেশের ক্রিকেট টিমকে পর্যন্ত বিকলাঙ্গ করে দিয়ে পাকিস্তান ক্রিকেট টিমকে খেলতে পাঠিয়েছে। এই আমিনুল ইসলাম বুলবুল নির্লজ্জ একটা লোক, সে বলে কি আমি পাকিস্তান গেছি, হলো পাকিস্তান শেষ পর্যন্ত স্বীকার করতেছে পাকিস্তান যেন খেলতে পারে এটার একটা নিষেধ করা, এবং সে আহ্বান জানাইছে আমাদের এই আমিনুল ইসলাম বুলবুলরাই হলো আমাদের দেশের পাখি বীজ। এই পাখি বীজগুলো আমাদের ধ্বংস করে। জাস্ট দেখেন, সামান্য 2 বছরের সময় পেয়েছে, যেই জিনিসটাতে আমরা দুনিয়াতে নাম করেছে, আমাদের নাম আসে এখন বাংলাদেশের একটা ক্রিকেট দলে নামটা আসে, সেটাকে কেটে দিয়েছে। সেটার কেন কাটছে? কারণটা হলো এরা এটা দেখতে চায় না, এরা চায় পাকিস্তান। এই আসিফ ভাই, এই শ্রেণীগুলোর দে ডোন্ট রেসপেক্ট দেয়ার ওন মাদার, দিস পিপল, এই যে তৌহিদি জনতা, এদেরকে তো আমরা চিনি, এরা নারীদেরকে দেশকে ভালোবাসে না, তারা তার মা বাবাকে ভালোবাসবে কি করে রে ভাই? যারা তার মার অত্যাচারের ইতিহাসকে বিকৃত করে বলে না ওখানে এইসব হয় নাই, যেখানে আপনি বললেন যে আপনি শুধু দেখেন আমাদের এই জামাত শিবির এবং এই চক্রটা এবং স্বাধীনতা চক্র আমাদের মাথার মধ্যে এমনভাবে জড়িয়েছে যে আমাদের এখন যিনি সরকার প্রধান তিনি পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে কথা বলেন। ভাই, এটা কোনো ডিবেটের কথা হইলো?
আপনি যদি মিনিমাম বিদ্বান হন, মিনিমাম যদি আপনি লেখাপড়া জানেন, আসাদ নূর এটা ইতিহাসবিদদের আলোচনার বিষয় হবে, বাংলাদেশে আসলে কতজন মানুষ মারা গেছিল এটা লিখবে। এটা তো আমার আর আসাদ নূরের কাজ না তর্ক করা বাংলাদেশে 30 লাখ লোক মারা গেছে না 3,000 লোক। কিন্তু আমাদের আজকে সরকার প্রধান কিন্তু, আমি নিজের চোখে দেখেছি, সে স্টেজে বসে তার একজন নেতাকে ধমকাচ্ছে 30 লাখ বলার কারণে। তার মানে এই পাখিরা, এই যে প্রধানমন্ত্রী এখন আছে তার মাথার মধ্যেও কিন্তু এই জিনিস ঢুকাইতে পারছেন, যেটা তার বাবা তার লেখার মধ্যে আপনি একটা দেখেন বিচিত্র, 30 লাখ তার বাবা লিখেছে, বাপকে অস্বীকার করতেছে ছেলে। মানে পাখি বীজরা এদের মাথার মধ্যে এমন ভাবে প্রথিত হয়েছে। এই জিনিসটাতে মুক্ত হইতে হলে আগে বীজগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে। তারেক রহমানদের মাথা ক্লিন হবে যখন এই বীজগুলো ক্লিয়ার হবে। কারণ তারেক রহমানদের মাথা ক্লিন হবে না তো, কারণ সারাক্ষণ তাদেরকে এইগুলোতেই অ্যাডভাইস করা হয়, এগুলো নিয়ে ডিবেট করতে ভালো লাগে তার। এগুলো নিয়ে তার 26শে মার্চ স্বাধীনতা দিবস না 27শে মার্চ স্বাধীনতা দিবস, এইটা ডিবেট করতে কিন্তু ভালো লাগে তাদের। ডিবেট করতে পারলে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছে না জিয়া রহমান ঘোষণা দিয়েছে, আরে ভাই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে 26 তারিখ, দ্যাট ইজ স্যাটেলড। হু ডিক্লেয়ার্ড ইট, এটা নিয়ে ডিবেটের কিছু নাই। যে যেমন পর্যায়ে ডিক্লেয়ার করছে আমরা সেই পর্যায়ে তাকে স্বীকৃতি দিতে চাই। আমি আমার আগের সময় একসময় বলতাম যে বাংলাদেশের একটা সমাধান আছে, আগে বলতো, এখন সেই জায়গাতে আমি সরে গেছি। এখন আমি মনে করি পাখি বীজ, আগে মনে করতাম না ঠিক আছে এটা তাদেরকে সমাজের ভিতরে ঢুকতে দেওয়াটা ভালো, কিন্তু আমি এখন তাও মনে করি না। আগে আমি মনে করতাম কি জানেন, আমার মনে হতো যে সব ডিবেট সবকিছু, আমার কাছে একটা সলিউশন ছিল, আমি সলিউশনটা বলতাম, অনেকে হাসতো। আমি আজকে আপনার সাথে সলিউশনটা বলি। যদি কোনো সরকার এসে প্রথম কাজটা যদি করে যে ওকে আমাদের জাতীয় নেতা জাতীয় বীর নিয়ে কোনো বিতর্ক চলবে না, বিতর্কটা এখানে স্যাটেল হোক। কিভাবে স্যাটেল হবে? মুক্তিযুদ্ধের সময় যে নেতৃত্ব ছিল সেটাকে সামনে নিয়ে আসো। কেমন? মুক্তিযুদ্ধের তখন বঙ্গবন্ধু প্রেসিডেন্ট, এক দরকার নেই বঙ্গবন্ধু জাতির জন্য লিখবেন না, লেখেন প্রেসিডেন্ট। আপনি ইতিহাসের মধ্যে লেখেন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ মন্ত্রিসভার সদস্যদের লেখেন, তারপর প্রধান সেনাপতির নাম লেখেন, আমাদের প্রধান সেনাপতি কি ছিল, এরপর আমাদের সেক্টর কমান্ডারদের নাম লিখে দেন, লিখে দেন না, এবং লিখে ওই ছবিটা ওই সবগুলো আপনি বঙ্গভবনে টাঙায় রেখে দেন, এবং সকল মন্ত্রিসভার বৈঠক, যেখানে মন্ত্রিসভার বৈঠক ওখানে টাঙায় রেখে দেন, সব সময় বিটিভিতে এটা দেখা যাবে। ইট ইজ সেটেল। কে কি ইতিহাসবিদরা চিল্লাচিল্লি করুক, কে স্বাধীনতা ঘোষণা দিচ্ছে, কে দেয় নাই, কে লিখছে, কে লেখে নাই, কে ওয়ারলেসে দিচ্ছে, কে এটা ইতিহাসবিদদের হাতে ছেড়ে দেন, তাই না? আপনার কি মনে হয়? আমার কাছে কিন্তু একটা সলিউশন ছিল। আমি মনে করি যে আমার নিয়ে হাসতে সাইফুল্লাহ এটা একটা কথা হইলো, আমি আরে ভাই আপনি কোনো না কোনো পদ্ধতিতে আনতে হবে যে বিতর্কগুলোকে আপনি মুক্ত হওয়ার জন্য। আপনি বঙ্গবন্ধুরে কি আপনি সেক্টর কমান্ডারের জায়গা দিতে পারবেন? হবে না তো। আবার সেক্টর কমান্ডার জিয়াউর রহমানরে কি বঙ্গবন্ধুর জায়গায় বসাইতে পারবেন? পারবেন না। ভেরি সিম্পল, সমাধান হয়ে যায় মুক্তিযুদ্ধ। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে থাকি, আমাদের অন্য কিছু নিয়ে বিতর্ক করার দরকার নেই। মুক্তিযুদ্ধে যে আমাদের কাঠামো ছিল, যেটা আমাদের নেতৃত্বের কাঠামো ছিল, সেটাকে আমরা স্বীকার করে নিই। দ্যাটস অল, দ্যাট ইজ এ সলিউশন। আমি অনেক হাসির পাত্র হইতাম এসব কথা বললে। তারপর আমি কিন্তু এখন আর আমার এসব নিয়ে কোনো ফর্মুলা, বাট আমার এখন একমাত্র আমার কথা, সেটা বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী চক্রের হাত থেকে মুক্ত করতে হবে। এই বীজ থেকে মুক্ত করতে হবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এবং মানে পারলে এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দাও। ভেরি সিম্পল। আর না পারলে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এরকম করে সিটিজেনশিপ দেওয়া, যারা আমাদের রাষ্ট্রের কোনো সুবিধা তারা পাবে না। তারা যদি টিকতে পারে ঠিক হোক, 5টা জেনারেশনের পরে তারপর ক্ষমা করে রেইনবো পলিটিক্সের মতো করে ক্ষমা করে আপনি তাকে নিয়ে আসেন, 5 নম্বর জেনারেশনকে নিয়ে আসেন, তখন ঠিক হতে বাধ্য। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। আপনার আমি অনেক বক্তৃতা দিয়ে ফেলছি। না, এই প্রত্যেকটা কথার সাথে আসলে একমত হতে হয়, দ্বিমত করার তেমন কোনো সুযোগ নেই। তারপরে দর্শকরা বিবেচনা করবেন যে আর একটা অনুরোধ রইল, শেষ আপনার যদি কোনো মতামত আমাদের উদ্দেশ্যে থাকে আপনি দিতে পারেন। আর দর্শকদের বলে রাখি, প্রিয় দর্শক, আমরা এই শোয়ের একদম শেষের দিকে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, সাইফুল আমিন ভাইয়ের ক খ এটি ইউটিউব চ্যানেল, এটির লিঙ্ক ডিসক্রিপশনে, আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সাইফুল আমিন ভাই যেখানে শো করেন না কেন এই ক খতে সেটি থাকে। তো সাইফুল আমিন ভাইয়ের সব শো একসাথে একই জায়গায় পেতে ক খ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। সাইফুল আমিন ভাই, আপনার শেষ বক্তব্য দিয়ে আজকের শোটি শেষ করতে চাই। ঈদের শুভেচ্ছা সবাইকে। ভালো থাকবেন, ভালো মতো সেমাই খাবেন, পাঞ্জাবি পরবেন, আর মেয়েরা যারা আছেন তারা কি বলে ভালো ভালো শাড়ি পরবেন, হ্যাঁ সুন্দর শাড়ি পরবেন।
তারপরে আর কি, মেয়েরা যারা আছে তারা মানে ভালো ভালো কাপড় চোপড় পরবে। আমি জানি না, নাম দাম জানি না কেমনটা কি করতে হবে, বাট আনন্দ করবেন একটা দিন। যদি মনে করেন যে এটা প্রতীকী, যেটা আমরা আনন্দ করতে চাই, একটা দিন মন খুলে একটু বন্ধু বান্ধবের সাথে মিশেন, অন্য দলের বন্ধু বান্ধবকে কাছে টানে নেন, এবং বিএনপি আওয়ামী লীগ এই ভেদাভেদ করেন না ঈদের দিন। অ্যাটলিস্ট এই দিন ভেদাভেদটা ভুলে যান, দেখবেন যে আপনাদের অনেক শান্তি আসবে। আর যথারীতি যে ঈদের দিনও আমি বলছি, এবং এটা আমি সবসময় বলে যাব, আজকে বাংলাদেশে ঈদের দিন একটা বড় সুযোগ এই ইউনূস এবং তার গংকে হ্যাকলিং করার জন্য। তাদেরকে প্রত্যেকটা জামাতে পাবেন, যেখানে জামাতে পাবেন, জিজ্ঞেস করবেন যে তোমরা আমাদের দেশটাকে এরকম ধ্বংস করছো কেন। জাস্ট আজ দেম কারো গায়ে হাত তোলার দরকার নেই, কারো কিছু, কিন্তু সর্বসমক্ষে একটু জিজ্ঞেস করেন যে তোমরা আমাদের দেশটা ধ্বংস করছো কেন। তার উত্তর দিক জনসমক্ষে, প্রত্যেকটাকে যেখানে পাওয়া যাবে, সেটা দেশে বিদেশে যেখানে পাওয়া যায়, প্লিজ প্লিজ প্লিজ। একটা ঘটনা হলো সেটা আমাদের জন্য ইন্সপিরেশন, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা ইন্সপিরেশন হবে, যে আমাদের দেশে কেউ লন্ডভন্ড করলে তাকে অন্য প্রজন্ম বা অন্য যারা আছে তারা প্রশ্ন করবে। জাস্ট প্রশ্ন করেন, প্রশ্ন করলে পেয়ে যাবেন যে এরা কারা। এবং ইউনুসের জি, সকল প্রোডাক্ট, গ্রামীণের সকল প্রোডাক্ট বর্জন করবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা সাথে ছিলেন। ঈদের শুভেচ্ছা আবারও জানাই। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের, বা ভারত থেকে যারা দেখছেন, আগামীকাল ঈদ। আপনি যে ধর্মেই হন না কেন, এই উৎসবে অংশগ্রহণ করেন। আমাদের জীবন অনেক সুন্দর হোক। অনেক অনেক ভালোবাসা রইল এই বিশেষ পর্বটি দেখার জন্য। আপনাদেরকে ধন্যবাদ।